মার্কিন সাম্রাজ্যবাদী ডক্টর ইউনূসকে আমরা সর্বমিত্র চাকমা দায়িত্বটা অনেক বড়। আপনার মতো একজন আদিবাসী, খুবই শক্তিশালী একটি ছাত্র সংগঠনের একজন সদস্য। আমি তো শিবির না, হত্যার হুমকি দেওয়া হয়েছিল ওই সময়। তখনও জানতাম না যে শিবির এত বড় একটা নেটওয়ার্ক আছে। তারা আসলে কতটা খারাপ, রক কাটে, এটা করে ওটা করে। কোনো না কোনোভাবে শিবিরের দ্বারা কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়েছেন। উনি এসে কোন একটা কারণে আমাকে ঠাস করে থাপ্পড় মারলেন। উনি সেই ব্যান্ডটাকে গ্যাংয়ে পরিণত করতে চেয়েছেন। তারা যদি 10 জন হয়, আমি যদি একজনও হই, কথা হবে সমানে সমানে। 10,000 টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে। সেরকম ছাত্র আমার বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। সততার সাথে, সাহসের সাথে সত্যের পথে থাকবে এবং দাসত্ব করবে না। এদেশের খ্রিস্টান, এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের এবং এদেশের মুসলমান, এদেশের। কেউ কেউ বলেছে যে আপনার মধ্যেই তারা পুরো বাংলাদেশটা দেখতে চান। ডাকসু যে আপনার রাষ্ট্র চায় না, একটা সরকার চায় না, এই বুদ্ধিবৃত্তিক মানুষগুলোকে দমিয়ে রাখতে চাই। চোরে নবীন ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। এই ঘা মারার সংস্কৃতিটা পুরো বিশ্বে তৈরি করেছে জেনজি। এটা কতদূর পর্যন্ত গিয়ে থামবে সেটাই একটা বড় প্রশ্ন। আপনারা নিঃসন্দেহে জানেন যে ডাকসু ইলেকশনে আমি বলবো যে মোটা দাগে শিবির প্যানেল জয়ী। মোটা দাগ মানে কি? আসলে শিবির প্যানেল, আমি যদি ভুল না বলে থাকি, পুরো প্যানেলের মধ্যে 2 থেকে 3 জন বোধহয় উইন করেননি, আর বাকি সবাই হচ্ছে শিবির প্যানেলের। তো আমাদের চোখটা যেখানটায় সবচেয়ে বেশি আটকে গেছে সেটা হচ্ছে সর্বমিত্র চাকমার ক্ষেত্রে। এবং আপনারা জানেন যে উনি শিবির প্যানেল থেকে ডাকসুতে কার্যনির্বাহী সদস্য হয়েছে। তো সর্বমিত্র চাকমা আজকে আমার গেস্ট। আমি প্রথমেই অভিনন্দন জানাই যে তোমার সাথে আমার ব্যক্তিগতভাবে তুমি সম্পর্ক, কিন্তু আমি অনুষ্ঠানের খাতিরে আপনি বলেই সম্বোধন করছি, কারণ আপনি একটা দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছেন। তো সর্বমিত্র, আমি যেটা বলছিলাম ইনফরমেশনটা একটু কারেক্ট করতে চাই, লাইক কতজন উইন করেনি আর বাকি সবাই বোধহয় শিবিরের? আমরা 28 জনের প্রার্থীতা আমরা দিয়েছিলাম পুরো প্যানেল মিলে, সেখানে আপনার 23 জন জয়ী হয়েছে। মানে 5 জন শুধুমাত্র শিবিরের না, বাকি সবাই হচ্ছে শিবিরের, আমাদের প্যানেলের। সবাই অবাক হচ্ছে, পুরো বাংলাদেশ অবাক হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমরা একটু জানি যে শিবির যারা করে তারা মূলত একটু মানে ইসলাম ধর্মের জ্ঞান রাখেন বা এই কালচারে অভ্যস্ত। সেখানে আপনি ইসলাম ধর্মের নন আমি যতদূর জানি, এবং এরকম একটা জায়গা থেকে শিবিরকে পছন্দ করা এবং শিবিরের দলের হয়ে ইলেকশন করা, এটা তো আমাদেরকে অবাক করেছে। মানে আপনি ডিসিশনটা নিলেন কেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রথমত আমি খুব র্যাশনালি চলি, খুব একটা বেশি ইমোশন কাজ করে, কিন্তু ইমোশনের সাথে সবসময় আমি বাস করি না। প্রথম কথা হচ্ছে এটা। তো অনেক বিষয় ভাবলাম, অনেক প্রপোজাল এসেছে বিভিন্ন প্যানেল থেকে, অনেক কিছু থেকে, কিন্তু আপনার যার সাথে আমি কাজ করে মনে হয় আমি সন্তুষ্ট থাকবো এবং কাজ করতে পারবো, তাদের সাথে এসেছে। এটার খুব সিম্পল একটা আনসার। এটা এত ঘুরে পিছিয়ে বলার নেই, কারণ আমি এই কথাটা আবার অনেক জায়গায় বলে এসেছি, যদিও যে আপনার স্বতন্ত্র প্রার্থী আমরা দেখেছি, অনেক এমপি হয়েছেন, খুব সৎ, কিন্তু আপনার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারেনি। জাস্ট ফর তার ব্যাকআপ নেই, তার সরকার দলও নেই, তার বিরোধী দলও নেই, যার কারণে তিনি যতই সৎ হন না কেন তিনি তার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারেনি। এখন আমার ভয়েস থাকতে পারে, আমার কারেজ থাকতে পারে, কিন্তু আমার একটা ব্যাকআপ নেই, আমার একটা প্যানেল নেই, তাহলে আমি কাজ করতে পারবো না, আমি সেভাবে ফাংশন করতে পারবো না। আমার দরকার ফাংশন করা, কারণ এখানে শুধুমাত্র ডাকসু কথা বলার জায়গা না, এটা স্বল্প সময় কাজ করার জায়গা। আমরা আসলে ইডিওলজিক্যাল স্ট্যান্ডার্ড জায়গাটাকেই প্রশ্ন করতে চাই। আমি বলছি না কোন ইডিওলজি রাইট, কোন ইডিওলজি রং। যে দলটি ক্ষমতায় আসলো, ডাকসুর ক্ষমতায়, তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা হয়েছে। কারো কারো ভাষায় এটা প্রোপাগান্ডা, কারো কারো ভাষায় এটা রাইট, এবং এমনও হয়েছে যে আমরা একটা সময় দেখেছি শিবির করলে মোটামুটি মেরেও ফেলা যায়, এরকম একটা পরিস্থিতিও তৈরি হয়েছে, এবং সেটাকে বলা, বিশেষ করে আবরার হত্যাকাণ্ডের কথা আমি বলছি, এবং এটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে একদম। তো এইরকম একটা ইডিওলজিক্যাল জায়গা থেকে এইরকম একটা দল বেছে নেয়া, এবং আপনার মতো একজন আদিবাসী, সেই জায়গাটায় আপনার নিজের কাছে নিজের প্রশ্নের উত্তরটা কি ছিল আসলে? প্রথমত আমার সবকিছু কিন্তু আমার সাথে যাবে না, এটা একটা নির্বাচনী জোট।
প্রথমে আপনি যে কথাটা বলেছেন যে সবাই শিবিরের, এখানে সবাই শিবিরের না, আমিও শিবিরের না, জুমাপু শিবিরের না, এরকম অনেকে আছেন যারা আমরা জোট করেছি একসাথে। প্রথম কথা হচ্ছে এটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি লাইফ এক্সপ্লোর করতে চাই। আমি দেখতে চাই যে যে কথাটা প্রতিষ্ঠিত মানুষ সত্য হিসেবে জানে সেটা আদতে কতটা সত্য, সেটা আমি এক্সপ্লোর করতে চাই। আমি অনেক আগে থেকে আমি শুনে এসেছি ছোটবেলা থেকে যে রক কাটে, এটা করে ওটা করে, অর্থাৎ শিবিরকে আপনার একদম হত্যাযোগ্য সেভাবে আপনার প্রতিষ্ঠিত খুব নেগেটিভ একটা পারসেপশন সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হয়েছে। মানে আপনি এরকম যে একটা মানুষকে মারা হয়েছে, আপনি বলে উঠবেন যে হাই হাই কেন মারা হলো, কিন্তু যখন আপনি শুনবেন যে সেই মানুষটা শিবির করে, আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন, এরকম একটা বিষয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের মাথায় এভাবে ঢুকে দেওয়া হয়েছে বছরের পর বছর। একদম তাই। তো সেই জায়গা থেকে আসলে তারা কতটা খারাপ বা কতটা ভালো, ভালোর জায়গাটা না, তারা আসলে কতটা খারাপ সেটা একটু কাছ থেকে দেখার একটা ইচ্ছে হয়েছিল আর কি। তো যতটুকু খারাপ আমরা ভাবতাম অতটুকু খারাপ না। না, প্রথম কথা হচ্ছে যে সময় প্রুভ করবে, আর আলোর একটা শক্তি আছে আমরা বিশ্বাস করি। সো আপনি যেখানে আলোটা নিক্ষেপ করবেন সেখানে যতই অন্ধকার থাকুক না কেন ওটা আলোকিত হবে, এটাই স্বাভাবিক। সো আমরা মনে করি মানুষের ভালো কাজ করার ক্ষমতা হচ্ছে আলোর মতো। সেটা আসলে শিবিরের হাতে সময় এসছে। শিবির তো আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আগে থেকেই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বোধহয় প্রথম, আমি যদি ভুল না বলে থাকি, ডাকসু নির্বাচনে তাদের জয়। একদম। তো আমি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম সেই 2000-2001 সেশন, আজ থেকে আরো 25 বছর আগে, তখন তো শিবিরের নামগন্ধ নেওয়া যেত না ওখানে, এরকম একটা পরিস্থিতি ছিল। এখন সেইখানে শিবিরের জয় জয়কার, মানুষ শিবিরকে পছন্দ করেছে, এবং সেটা আসলে শিবিরের প্রমাণ করারও সুযোগ এসছে যে আসলে তারা দল হিসেবে কেমন, এবং ভালো করবে আমার ধারণা। সেটা ঠিক আছে, কিন্তু আপনি যেটা বললেন যে আপনি এক্সপ্লোর করতে চেয়েছেন, তার মানে কি আপনার এই যে কমিউনিটি বেসড সার্ভিস দেয়া, এখন তো কমিউনিটি আমি বলবো, বা রাজনীতিতে কোনো না কোনোভাবে স্টেপ রাখা, এগুলো কি আগে থেকেই ছিল? আমি একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার জন্ম কোথায়, আপনার বেড়ে ওঠাটা কেমন? আমার জন্ম রাঙামাটিতে, রাঙামাটি শহরে, সদরের মধ্যে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই অনেকে বলে না যে সুবিধা বঞ্চিত, এটা ওটা পায়নি, আমি সেটা বলবো না, কারণ এতটা নিজেকে মানে সিম্পেটি গেইন করতে হবে সেটা একদমই চায় না, কারণ যেটা আমি পেয়ে এসেছি সেটা তো বলবোই। আমার প্যারেন্টস আমার কোনো কিছু ঘাটতি রাখতে চাননি ছোটবেলা থেকেই, কালচারাল বা আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলোর মধ্য দিয়ে। তো রাঙামাটি শহরের মধ্যে টুকটাক আপনার এই ড্রয়িং থেকে শুরু করে এগুলোর জন্য ছোটবেলা থেকেই একটা ওভাবে নাম ডাক না থাকলেও যারা ওই একটা কমিউনিটি গড়ে ওঠে, সেখানে যে সবাই ওখানে ছোট ছোট আপনার চিত্রশিল্পী, সেখানে সেরকম একটা পরিচিত ফেস। আমরা 2 ভাই বোন, আমার ছোট বোন আছে, ছোট বোন কলেজে পড়ছে। ওকে, সো রাঙামাটি শহরে আপনি বড় হচ্ছেন। ওই সময়টাতে স্বপ্ন কি ছিল? লাইক থাকে না যে বড় হয়ে এটা হব ওটা হব, ওরকম কোনোভাবেই ফ্যামিলি থেকে গাইডেন্স? না, ছোটবেলা থেকে, একদম ছোটবেলা না, আমার ইচ্ছা ছিল যে আমি চিত্রশিল্পী হব। তো পরবর্তীতে তো আসলে রেশনালি থিঙ্ক করতে হলে আপনার খুব বেশি টাকা দরকার, স্ট্যাটাস দরকার। আসলে এক একজনের এক এক রকম চিন্তা, যে কারোর আপনার স্ট্যাটাস দরকার, কারোর আপনার মানসিক প্রশান্তি দরকার, কারোর আপনার টাকার দরকার, অনেক অনেক কিছু। তো সেই জায়গা থেকে পরবর্তীতে আমি একে একে বেড়ে উঠছি এবং জানছি সবকিছু। রাজনীতি নিয়ে আমার বেশি আগ্রহ জন্মে আপনার যখন আমি ক্লাস 6 বা 7-এ। আমি একটু জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আমি গিয়েছিলাম। ক্লাস 5, 6, 7, 8, মানে কিছু কিছু একটু আপনার বিরূপ প্রকৃতির মানুষ আমার, মানে এটা কি ধরনের জটিলতা? লাইক পলিটিক্যাল ক্রাইসিস অর ইকোনমিক ক্রাইসিস? পলিটিক্যাল না, ইকোনমিকও না। আপনার আমার এক স্কুল টিচার, আমি যখন ক্লাস 5-এ ছিলাম ওই সময় আমাদের প্রি টেস্ট চলছিল, তখন ছিল আপনার পিএসসির আগে আপনার এক্সাম হয়। তো আমাদের 50 মার্কসের এক্সাম, 20 মিনিটের মধ্যে আমি আমার এক্সাম শেষ করি। উনি অবাক, উনি বলেন কি, উনি সরাসরি কোনো ক্লু ছাড়া, কোনো আপনার কোনো প্রুফ ছাড়া উনি বললেন যে তুমি প্রশ্ন পেয়ে তুমি এক্সাম দিয়েছো। আমি বললাম যে স্যার আমি কোত্থেকে প্রশ্ন পাবো? তো উনি বললেন যে তাহলে আমি তোমাকে আরেকটা এক্সাম নিই, তুমি এক্সাম দিবা? যে জি স্যার আপনি দেন, সমস্যা নেই, আমার প্রিপারেশন যেহেতু ভালো, আমি কনফিডেন্ট। উনি সরাসরি বললেন যে তাহলে তুমি চ্যালেঞ্জ নিচ্ছ, এরকম টাইপের। তো সেই টিচার কেন জানি আমাকে খুব একটা বেশি সহ্য করতে পারতেন না। ক্লাস 9-এ
মানে এইভাবে 6, 7, 8 অনেক অনেক ঘটনা ঘটেছে। উনি এই পুরো সময় জুড়ে আমার জীবনে একটা মানে একটা স্মৃতি হয়ে থাকবেন। দুঃস্মৃতি বলা যায়। দুঃস্মৃতি বলতে কোনো বাংলা শব্দ আছে কিনা জানি না। তো ক্লাস 9 এ এসে আমাদের ক্লাসে একটা ফিমেল স্টুডেন্ট আসে, আমার ক্লাসমেট। তো স্বাভাবিকভাবে আমরা তার সাথে পরিচিত হই। আমার এক ফ্রেন্ড তার সাথে পরিচয় করে দেয়। আমি হ্যান্ডশেক করে 2 রোতে আমরা বসলাম। তারপর উনার আবার একটু সেদিকে একটু বেশি চোখ ছিল বোধ হয়। উনি হঠাৎ করে প্রেজেন্ট হয়ে গেলেন। আর ক্লাসের মধ্যে উনার কিছু ওই থাকে না যে প্রতিনিধি, যেটাকে আপনার একটু সস্তা মার্কায় সস্তা ভাষায় বলে আপনার চামচা। টিফিন ব্রেকে উনি আসলেন। উনি এসে বললেন যে তুমি ওকে ব্যাড টাচ করেছো। কোথায়, কিভাবে আমি ব্যাড টাচ করলাম? আর যে সিসি ক্যামেরার ফুটেজ আছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি সিসি ক্যামেরার ফুটেজ দেখান আমাকে। যদি দেখাতে না পারেন তাহলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাব। বাট একজন টিচারের সাথে আমার এইভাবে কথা বলা উচিত না আমি জানি, কিন্তু একজন টিচার হয়ে যখন আমাকে স্টুডেন্ট হিসেবে যখন মেন্টালি হ্যারাস করছেন বছর পর বছর, তখন ব্যাপারটা একটু বেশি অতিরিক্ত হয়ে যায়। তো তিনি প্রমাণ দেখাতে পারেননি, পারারও সম্ভব না, কারণ উনার চোখ আর সিসি ক্যামেরার চোখ তো এক না। তো এইভাবেই কেটে যাই অনেক অনেক বিষয়। সামহাউ এই কনস্ট্রেইনটাকে আপনাকে কোনো না কোনো ভাবে পলিটিক্সের দিকে আগ্রহ করা। আমার মনে হয়েছে যে জটিল, আপনি যখন একটা শিশু বেড়ে উঠছে তখন আপনার একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যখন যাই, আমি আসলে ওই টিচার দ্বারা খুব বেশি প্রভাবিত হয়েছি। এবং আমি স্কুল থেকে ফিরে এমনও হয়েছে যে আমি প্রচুর কান্নাকাটি করেছি। এবং আপনি ফ্যামিলিকে বলেছেন যে বাসায় বলেছি যে আমি এই স্কুলে আমি পড়তে চাই না, বলেছি আমি। কিন্তু আসলে অনেক অনেক বিষয় থাকে। এমনও হয়েছে আমি ক্লাসে আমি ক্যাপ্টেন ছিলাম, হঠাৎ করে উনি এসে কোন একটা কারণে আমাকে ঠাস করে থাপ্পড় মারলেন, কোনো কারণ ছাড়া। পরে উনি বললেন যে তুমি আজ থেকে তুমি ক্যাপ্টেন না, ক্লাস ক্যাপ্টেন না। এটা ক্লাস 5-এর ঘটনা। অথচ তিনি আমার ক্লাস টিচারও না। ক্লাস টিচার না হয়ে তিনি কিভাবে আমাকে বহিষ্কার করতে পারেন আবার ক্লাস ক্যাপ্টেনের পদ থেকে? তো ব্যক্তিগত জায়গা থেকে আমি সেটা হয়তো বা আপনার এটা কমিউনিটি বেসড হতে পারে। এবং এমনও হয়েছে আবার কিছু আমার কমিউনিটির, আমার চাকমা কমিউনিটির আমার ফ্রেন্ড, তারা একটা আপনার ব্যান্ড করতে চেয়েছে। তারা এক একজন এক এক বিষয়ে, আপনার কেউ গিটার শিখছে, কেউ আপনার ড্রাম শিখছে, এরকম। উনি ওই সময় আপনার কিশোর গ্যাংটা খুব বেশি পরিচিত একটা শব্দ হয়ে গেছে। উনি সেই ব্যান্ডটাকে গ্যাংয়ে পরিণত করতে চেয়েছেন, এমন ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো আমার লাইফে অনেক অনেক জটিলতা সৃষ্টি করেছে। এখান থেকে কি আপনার মনে হলো যে সামহাউ আমাকে যদি আমার ভয়েস রেইজ করতে হয়, সো কোনো না কোনোভাবে আমাকে পলিটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে? পলিটিক্যালি না, কিন্তু আমি খুব বেশি প্রতিবাদী ছিলাম, সেটা স্কুলে হোক বা যে কোনো জায়গায়। তো এরপরে হচ্ছে আমি ডিবেটে আমি যুক্ত হই, এবং সেই ডিবেটে যুক্ত হওয়ার পরে সেটা ক্লাস 8-এ আমার আস্তে ধীরে সব কিছু অনেক অনেক আপনার অ্যানালিসিস করা, এটা করা, জানা শোনা সব কিছু বাড়তে থাকে। এবং আমরা মজা করে বলতাম যে আচ্ছা ঠিক আছে, আমি একদিন আমাদের এলাকা 299 নং আসন, এইখান থেকে আমি এমপি হব। মানে এটা জাস্ট একটা মজা করে বলা। যখন আমি ক্লাস 9-এ 2019 সালে, তখন আপনার ডাকসু ইলেকশন হচ্ছিল। তখন আমি জানতাম না যে ডাকসু ইলেকশন আপনার প্রতি বছর হয় কিনা, বা এটার গঠনতন্ত্র কিরকম, এভরিথিং। এবং ডাকসুনে আপনার এত যে আপনার রাষ্ট্রের যে একটা মেকানিজম আছে, ডাকসু যে আপনার রাষ্ট্র চায় না, একটা সরকার চায় না, এই বুদ্ধিবৃত্তিক মানুষগুলোকে দমিয়ে রাখতে চাই, এগুলো সম্পর্কে আমার আইডিয়া ছিল না। আমি জাস্ট জানতাম যে ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বর্তমানে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আপনার শুধুমাত্র একটা ভোট দেওয়ার জন্য। ওকে, ভেরি ইন্টারেস্টিং। ইয়েস, আপনি অনেক অনেক কিছু শুনেছেন হয়তো বা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই ভালো রেজাল্টের কারণে, মুখ উজ্জ্বল হবে, কিন্তু একটা ভোট দিতে চাচ্ছে ডাকসুতে, সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এই কথা আপনি হয়তো বা শুনেননি। এটা খুব কাকতালীয় ঘটনা যে বর্তমানে আবার মানে কোন একভাবে হয়ে গেল ডাকসুটা, যেটা আপনার হয় না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শিবির প্যানেল থেকে বিজয়ী কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শিবিরের একটা চমৎকার ব্যাপার আছে, আমি যতদূর জানি,
এবং আমাদের দর্শকরাও এটা জানেন, শিবির কিন্তু চলে নিজের ফান্ডে। এটা যেহেতু আপনি কার্যনির্বাহী সদস্য, আপনি নিজেও বলবেন বিষয়টা। শুধু নিজের ফান্ডে চলে তা না, এখানে আমি নিজের দেখেছি দুই একটা এরকম, যেসব ছাত্ররা নিজের পড়াশোনার খরচ বহন করতে পারছে না তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদের পড়াশোনার খরচ থেকে শুরু করে আমি এমন শুনেছি চাকরি বাকরির ব্যবস্থাও করে দেয়, এবং এটা একটা চেইন। এই চেইনটা তারা খুব সুন্দরভাবে মেনটেন করে। আপনি কি আপনার স্টুডেন্ট লাইফে কোনো না কোনোভাবে শিবিরের দ্বারা কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়েছেন? আমি একদম আপনার বিশ্ববিদ্যালয়ে এসে তখনও ফার্স্ট ইয়ারে তখনও জানতাম না যে শিবির এত বড় একটা নেটওয়ার্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভেরি ইন্টারেস্টিং। সো আপনার কাছে অ্যাপ্রোচ করে তারা কিভাবে, মানে কেনই বা আপনাকে অ্যাপ্রোচ করলো? আচ্ছা, প্রথমত আপনার একদম তাহলে বিশ্ববিদ্যালয়ের গল্প বলি। জি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বামেদের কিছু সংগঠন, তাদের সাথে তারা আমাকে প্রথমে অ্যাপ্রোচ করে যে আমরা একসাথে চা খেতাম, গল্প করতাম, এরকম অনেক কিছু। মানে এরকম হয়ে গেছে কি যে আমি সম্পর্কটাকে রাজনৈতিক না ভেবে আমি একদম ব্যক্তিগত একটা সম্পর্ক, যে বড় ভাই যেরকম হয়, যে তাদের কাছ থেকে জানাশোনা। আমার মানে মাঠ পর্যায়ে পলিটিক্স আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যে আমি অ্যানালিসিস করব, আমি দেখবো, শুনবো। আমার পলিটিক্যাল বই পড়তে অনেক বেশি ভালো লাগে, স্পেশালি আচ্ছা আমার লেখকের নাম না বলি, অনেক ধরনের। তো যাই হোক, আপনার তাদের সাথে আড্ডা দেওয়া, চা খাওয়া, স্বপন মামার চায়ের দোকানে টিসিতে, ওখানে। তো তারাও প্রথম দিকে আমাকে অ্যাপ্রোচ করে যে আসো আমাদের সাথে, আমাদের দলে যুক্ত হতে পারো, আমাদের সংগঠনে। আসলে আমার বাম সংগঠনের সাথে আমার আইডিওলজি বা আমার বেড়ে ওঠা সবকিছু আমার যায় না। কারণ আমি যদি বামপন্থাকে ধারণ করতে চাই, সেটা আমাকে মন থেকে আমার ধারণ করতে হবে। তো সেই জায়গা থেকে যেটা আমি মন থেকে ধারণ করতে পারবো না, সেখানে আমার গিয়ে তো লাভ নেই। আপনার কমিউনিটি এবং বাম ইডিওলজি সেটাই তো বরং পরিপূরক হওয়ার কথা, কেন যাচ্ছে না? মানে আপনার জায়গাটা থেকে কেন যাচ্ছে না? আসলে আমার বেড়ে ওঠা যেটা আপনার একটু এলিট টাইপের করে, যার কারণে আমার মেন্টালিটি, আমার চিন্তাধারা মনে হয় অনেকটা সেই ঘরনার। কিন্তু তারা সবসময় আপনার ওয়ার্কিং ক্লাসের কথা বলে, কিন্তু এমন না যে ওয়ার্কিং ক্লাসটা আমি ভাবি না। কিন্তু কথা হচ্ছে আমার একদম সেই তাদের যে পলিটিক্স আমি দেখেছি, সেটা হচ্ছে আপনার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে তারা ভাবে, আপনার প্রেজেন্ট নিয়ে তাদের কোনো ভাবনা নেই। এটা আপনার মনে হয়েছে? ইয়েস, আমার মনে হয়েছে। আপনার মার্কসের যে ধারণা, সেটা আপনার ভবিষ্যৎ, এবং তার যে আপনার ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা অতীত। তার অতীত এবং ভবিষ্যৎ এই দুটো নিয়ে পলিটিক্স করে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা নিয়ে তারা খুব একটা বেশি সোচ্চার না আমার মনে হয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই। ডক্টর ইউনূস যখন আপনার সরকারে আসবেন, 8ই অগস্ট একটা বাম সংগঠন তার একটা বিবৃতি দেয় যে মার্কিন সাম্রাজ্যবাদী ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চায় না, এরকম একটা বিবৃতি দেয়। এখন তাদের সেই বিবৃতিটা কিসের উপর ভিত্তি করে? জনগণের চাওয়ার উপর ভিত্তি করে, নাকি তাদের আইডিওলজির উপর ভিত্তি করে? কোনটা? আইডিওলজির উপর ভিত্তি করে। কিন্তু তাদের আসলে সেই বিবৃতির উপর কোনো কিছু মানে জনগণের কিছু আসছে গেছে, বা কোনো কিছু একটা গাছের পাতনের নড়েছে? নড়েনি। কিন্তু তাদের সেই আইডিওলজির জায়গা থেকে তাদেরকে সেই বিবৃতি দেওয়া লাগবে। তার মানে বিষয়টা যদি সহজ করে বুঝি আমি, সেটা হচ্ছে জনগণ যা চাচ্ছে সেটার সাথে তাদের ইডিওলজি বা প্র্যাকটিস কোনো কিছুই নাই, কোনো কিছুই যাচ্ছে না এমন না, কিন্তু অনেকটা তার জনগণ থেকে দূরে আমার মনে হয়েছে। ওকে ফাইন। সো এটা আপনার রিয়েলাইজেশন। ওকে। তো সেই জায়গা থেকে আপনার ধরেন যে তখন আপনার বিকল্প তারা কিন্তু খুব একটা বেশি দেখাতে পারেনি। তো তারা শুধুমাত্র তাদের আইডিওলজির জায়গা থেকে বলছে যে সাম্রাজ্যবাদী, মার্কিন সাম্রাজ্যবাদী ডক্টর ইউনূসকে আমরা চাই না। কিন্তু জনগণ তো চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি চাচ্ছেন না, আপনার আইডিওলজির জায়গা থেকে আপনি চুপ করে থাকতে পারেন, কারণ জনগণ চাচ্ছে যেটা, সেটা তো আপনাকে মেনে নিতে হবে, তাই না? এটা তো কোনো কেউ চাপিয়ে দিচ্ছে না। ডক্টর ইউনূস তো নিজে থেকে এসে বলছে না যে আমি ক্ষমতা নিতে চাই, জনগণ চাচ্ছে। তো সেই জায়গায় আপনি চুপ করে থাকতে পারেন। কিন্তু এই জায়গায় আমার মনে হয়েছে যে তারা প্রেজেন্ট নিয়ে পলিটিক্সটা করতে পারে না। তো এরপরে আপনার একে একে অনেক কিছু হলো গেল, তাদের সাথে চা খাওয়ার কারণে অনেকে আমাকে বামপন্থী মনে করা শুরু করে। তারপর 5ই আগস্ট আসলো। এই জুলাই আন্দোলনে আমি যুক্ত হই 7ই জুলাই। এটা হচ্ছে আপনার সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটিকে কেন্দ্র করে। আপনি ডিবেট করতেন? ইয়েস। আমি তখন প্রথম বর্ষে আমাদের একজন অধ্যাপক আকমুজ্জামান উদ্দিন, যিনি নিজেকে জাতীয় বীর হিসেবে পরিচয় দিয়েছেন, স্বঘোষিত, তিনি একটা মন্তব্য করেন যে
আপনার আমাদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন তাকে অন্যায়ভাবে বহিষ্কার করেছেন। তিনি মডারেটর ছিলেন আমাদের ক্লাবের আকমুজ্জামানুদ্দিন স্যার। স্যার বলছি যদিও সবাই যেহেতু শিক্ষক সেই জায়গা থেকে তো যিনি একটু আগে যাকে আমি যার কথা বলেছি আমার স্কুলের তাকেও এখন আমি স্যার বলি, কারণ ডেফিনেটলি হ্যাঁ। তো সেই জায়গা থেকে আপনার আমার মনে হয়েছে যে তিনি অন্যায়ভাবে যে আপনার সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছেন শুধুমাত্র কোট আন্দোলনে যুক্ত হওয়ার কারণে। তখন আমি ঘুম থেকে উঠে দেখি এই মেসেজ। আমি তখন প্রতিবাদ করলাম, আমি সর্বমিত্র চাকমা সদস্য সাধারণ সম্পাদককে অন্যায়ভাবে বহিষ্কার করার কারণে বা এই প্রতিবাদে আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম। আমার সিনিয়র সবাই খুশি হয়েছে। কোন ডিবেটিং ক্লাব ছিল আপনার? সমাজবিজ্ঞান, সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটি। সোশিওলজিক্যাল ডিবেটিং। এখন কি ডিপার্টমেন্টও আলাদা আলাদা করে ডিবেটিং সোসাইটি হয়েছে? না, এটা আমাদের ডিপার্টমেন্টে ছিল। ওকে, ডিপার্টমেন্টে আমাদের অনেকগুলো ক্লাব আছে। ও ইন্টারেস্টিং। ইয়েস। তো সেই জায়গা থেকে পরে সেদিন আমি প্রথম যুক্ত। আপনি হলে থাকতেন? না, আমি হলে ছিলাম না। ওকে। তো 7 জুলাই আমি গেলাম, 8 জুলাই গেলাম, 9 জুলাই গেলাম। এরপরে আমার বাবার বিয়ে ছিল 14 জুলাই খুব সম্ভবত। আমি রাঙামাটি চলে যাই আপনার 11 বা 12 তারিখ। ওই সময় আমি কোটা আন্দোলনে, যেহেতু আমাদের একটা কোটা আছে আমাদের জনগোষ্ঠীর, আমার কোটা আন্দোলনের বিবৃতি ছিল এরকম যে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী এবং আপনার প্রতিবন্ধী যারা আছে তাদের এই যৌক্তিক কোটাগুলোকে আপনার রেখে আপনার বৈষম্যমূলক যে কোটা সেগুলোকে আপনার নির্মূল করতে হবে, এরকম একটা বিবৃতি ছিল। সো পরবর্তীতে আমি 16 জুলাই আমি একটা হুমকি পাই যে কেন আমি কোটা আন্দোলনে যাব, কেন আমি গেছি। হুমকিটা কে দেয় আপনাকে? তৎকালীন ক্ষমতাধর যারা ছিলেন তারা, নাকি আপনাকে ইউনিভার্সিটি প্রশাসন? আমার ইউনিভার্সিটির কেউ একজন আমার। তো যাই হোক, তো পরবর্তীতে আপনার আমাকে বলা হয় যে সব ছবি ডিলিট করতে, এবং আপনি দেখবেন যে আমার ফেসবুকে, আমার আইডিতে গেলে দেখবেন যে আমার কোটা আন্দোলনের কোনো ছবি নেই, কারণ আমার কোনো ব্যাকআপ নেই। সে সময় আমাকে করতেই হবে সবকিছু, কারণ তখন যে আপনার ক্ষমতা হস্তান্তর হবে বা একটা সরকার যে পতন হবে, ফ্যাসিস্ট যে রেজিম এটা যে আপনার ফল্ট করবে সেটা আমার জানা ছিল না। যার কারণে আমি ভীত হবে, এটা খুব স্বাভাবিক। আমি ছবি যা ছিল সবকিছু আমি ডিলিট করি। তো এইভাবেই আসে, এবং পরবর্তীতে 5 আগস্টের পরে আপনার ভারতের যিনি প্রাইম মিনিস্টার এবং যিনি আপনার ওয়েস্ট বেঙ্গলের যিনি আপনার চিফ মিনিস্টার, তাদের একটা বক্তব্য ছিল যে আপনার আমাদের মানে হিন্দু কমিউনিটিকে তারা যদি এখানে যদি নির্যাতনের শিকার হয় তাহলে আমরা আমাদের দেশে ফিরিয়ে নেব, এরকম একটা মন্তব্য। আমার সেটা মনে হচ্ছে এটা মন্তব্য একদম ভুল, কারণ এদেশের খ্রিস্টান এদেশের হিন্দু এদেশের বৌদ্ধ এদেশের, এবং এদেশের মুসলমান এদেশের, আমরা একসাথে দেশটা সবার। হ্যাঁ, শুধুমাত্র আপনার ধর্মটা এক হওয়ার কারণে তারা আমাদের দেশের জনগণকে তাদের নিজেদের মনে করবে, এটা আমি কোনোভাবে। আপনি এটা নিয়ে ভোকাল ছিলেন? ওই সময় আমার একটা বক্তব্য ছিল, ওটা অনেক বেশি একটা ভাইরাল হয়, যার কারণে আমার মানে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল ওই সময় ওই বক্তব্যটা দেওয়ার কারণে। তাই নাকি? ইয়েস, কারণ দেশপ্রেমটা আগে, সেটা আমি কোন কমিউনিটি থেকে বিলং করছি, আমি কোন কথা ওইভাবে ভেবে বলবো, নো। তখন পর্যন্ত আপনার শিবিরের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নাই? নো। ওকে, ফাইন। ওকে, আবার এটা যদি আপনার এই রেকর্ডটা যদি আপনার পাবলিশ হয় তখন আবার অনেকে বলবে যে তখন তো এখন ওইখানে যারা ছিল সবাই শিবিরের। ইয়েস, আমাদের প্যানেলে যারা আছেন তারা ওই সময় ছিলেন, কিন্তু আমি তখন জানতাম না যে ওনারা শিবির করেন। ওনারা শিবির আবার করেন না, ওনারা শিবিরের সাথে আপনার সম্পর্কটা ভালো আছে। যেমন যিনি আইন এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক যিনি হয়েছেন জাকারে ভাই, উনি শিবিরের সাথে সম্পৃক্ত না, কিন্তু তার সম্পর্ক আছে। ওকে, ফাইন। একদম শিবিরের কোনো কমিটিতে উনি নেই, তো তাদের সাথে মূলত সেই মুভমেন্ট। তো পরবর্তীতে এরকম অনেক কিছু আসে যায়। তো সাদিক ভাইয়ের সাথে আমার প্রথম কথা কিন্তু ওই সময় ওই যে আপনার যে বক্তব্য, ওই বক্তব্যের পরে। কথাটার ধরনটা কি ছিল? সাদিক কায়েম কি তখন আপনি চিনতেন? না, তখন আপনি চিনতেন না? তখন কথা হয়নি, তখন শুধুমাত্র উনি ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়েছিলেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন? ওকে। মানে তখন আবার অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে শুরু করে ওই বক্তব্যের পরে। এই বক্তব্যটা কি আপনি আপনার আইডি থেকে দিয়েছিলেন, সেলফ বক্তব্য? না, আমার এটা মুভমেন্টের বক্তব্য ছিল। মানে এই বক্তব্যটা আপনার রেকর্ড করে কে ছেড়েছে? কোনো পার্টিকুলার? না, ওইটা একটা ছিল, মুভমেন্ট ছিল আপনার ভিসি চত্বরে।
হ্যাঁ, কিন্তু আপনার বক্তব্যটা তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেটা গেছে আপনার মুসাদ্দিক ভাই, যিনি আপনার সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন তিনি, হ্যাঁ। তার আইডি থেকে গেছে। আর জাকারিয়া ভাই, যিনি আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, তার আইডি থেকে গিয়েছিল। সো কিন্তু পরবর্তীতে এটা সবাই মোটামুটি নিজের জায়গা থেকে ভাইরাল Yes, করেছে। ওকে, একদম। ফাইন। তো পরবর্তীতে আপনার এইভাবেই সাদিক ভাইয়ের সাথে আমার ওই সময় কথা হয়নি, এবং আমি তখনও জানতাম না যে উনি ছাত্র শিবির তৎকালীন সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন ঢাবির। এটা মানে কি এটা আন্দোলনের পরবর্তী এটা সময়ের গল্প? আন্দোলনের পরবর্তী সময়। তো আমি মানে মনে হয়েছে এখানে অনেক অনেক মানে ফলোয়ার্স অনেক বেশি। আমি আমার ফ্রেন্ডকে আমি পাঠালাম যে দেখ তো এটাকে। মানে আমি হয়তোবা যখন আত্মপ্রকাশ করে ছাত্র শিবির তখন হয়তোবা আমি খেয়াল করেছি, কিন্তু একদম সাদিক ক্যাম উনি এত বড় কিছু, তখন আমার ওই সময় খুব একটা বেশি ইয়ে ছিল না। যেহেতু আমি পলিটিক্যালি খুব বেশি ইয়ে ছিলাম, কিন্তু এতটা বেশি মাথা আমি তখন ঘামাতাম না। তো পরবর্তীতে সাদিক ভাইয়ের সাথে আবার জাস্ট সাক্ষাৎ হয় যে কেমন আছো ভাই, যে আমি তো তোমার এলাকার। আচ্ছা তাই নাকি, কোথায় বাড়ি আপনার? খাগড়াছড়িতে। আমার রাঙামাটিতে। এরকম একটা আলাপ। ঠিক Okay. আছে, তাহলে তোমার যদি বড় ভাই হিসেবে, নট পলিটিক্যাল, বড় ভাই হিসেবে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও। ঠিক আছে ভাই, জানাবো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তখন বাম ঘরানার যারা ছিলেন তারা একটু বিরূপভাবে নিয়েছেন জিনিসটা, আমাকে তাদের থেকে দূরে থাকতে বলেছে। বলেছে কেন, আমি তো সবার সাথে মিশি। সেটা বাকচাষ করে যারা, তাদের সাথে মিশি, আপনাদের সাথে মিশি। তাদের সাথে যদি শিবিরের অ্যালাইন থাকে, সমস্যা কোথায়, আমি সবার সাথে মিশবো, এরকম একটা বিষয়। তো যাই হোক, এরকম অনেক অনেক বিষয়, এবং ডাকসু চলে আসে। ডাকসু আসার পরে বাম জোটের যারা আছে তারা আমাকে প্রথমে প্রপোজাল দেয়। তো ঠিক আছে, তাদের আমি বলেছি ঠিক আছে, আমি কথা বলে দেখি আপনাদের সাথে যে আপনার কতটা কি ছাড় দিতে পারেন, আমার ফ্রিডম কতটা পাবো, আপনাদের সাথে তো আমার আইডিওলজি যায় না, এরকম অনেক বিষয়। তো সেটা আমি উমামা আপুদের যে প্যানেল, তাদের থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয়। কিন্তু আমি তারপর হচ্ছে এইদিকে আপনার জুম আপু প্রথমে আমাকে বলে যে এরকম একটা জোট করা হচ্ছে, শুধুমাত্র শিবির না, আমি তো শিবির না, অনেকেই আছে এখানে, তারা থাকবে। তো আমার একটা ভয় কাজ করছিল যে আমি তো আসলে মানে আপনি যেটা বললেন যে নন মুসলিম, অন্য কমিউনিটির কিভাবে কি নিবে। তো পরে ভাবলাম যে না, ঠিক আছে, করা যায়, যদি ভালো মতো সবকিছু হয়, যদি আমি আপনার কাজ করতে পারি, আমার সেই ফ্রিডম থাকে, তাহলে কাজ করব। তারপর সাদিক ভাইকে নক করলেন যে জোটে আসতে চাও কিনা। আমার প্রথম কথা ছিল আমার প্রপার ফ্রিডমকে আপনারা এনশিওর করতে পারবেন কিনা। আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে বলতো কি যে ঠিক আছে ভাই, ভেবে দেখি, পরে জানাবো। কিন্তু আমি প্রথম বললাম, আমার প্রথম লাইন ছিল যে আমার প্রপার ফ্রিডম আপনারা এনশিওর করবেন কিনা, যদি করে তাহলে আমি আলোচনায় বসতে চাই। তো আমাদের দীর্ঘ 6 ঘন্টার একটা আলোচনা হয়। সবকিছু, তারা যদি 10 জন হয়, আমি যদি একজনও হই, কথা হবে সমানে সমানে, এইভাবে আসা। তো আমার অনেক অনেক চ্যালেঞ্জ আছে। সত্যি কথা বলতে, মানুষ যেভাবে অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দেয়, সেই জিনিসগুলো আমিও দেখব, আমার উপরে যারা আছেন বিভিন্ন পদে তারাও দেখবেন। কিন্তু আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এই যে সোশিয়োলজির স্টুডেন্ট হিসেবে আমি একটা কথা বলি বারবার, যে আমাদের ইন্টারেস্ট, শিক্ষার্থীদের ইন্টারেস্ট, আমাদের যে স্বার্থ আর শিক্ষকদের স্বার্থ কিন্তু এক না। যার কারণে আমরা দেখি যে সাদা দলের একজন শিক্ষক যদি বিপদে পড়ে, নীল দলের শিক্ষক এগিয়ে আসে। কিন্তু আমরা আমাদের আদর্শের জায়গায় একজন আরেকজনের মুখ দেখি না। এই জিনিসগুলো কাটিয়ে উঠতে হবে। আমাদের পড়াশোনার জন্য একটা টেবিল নাই, দুইজনকে একটা টেবিল শেয়ার করে পড়তে হচ্ছে। এটা এখনো হয়? ইয়েস, আপনার 2 হাতের একটা ব্যাড, দুইজন আপনার শেয়ার করে ঘুমায়। আপনি ঘুমার সময় এটা এখনো আছে? ইয়েস, আপনি এপাশ ওপাশ করেন না ঘুমার সময়। 25 বছরে পুরো পৃথিবী কোথায় চলে গেছে? ফোন, এই যে আমরা যখন অনুষ্ঠানটা করছি তখন আইফোন 17 প্রো বের হয়ে গেছে মার্কেটে, কিছুদিন পরপরই হয়। ঢাকা ইউনিভার্সিটির এই সিটগুলো এখনো চেঞ্জ হয় নাই। এটা তো আমি 2001 সেশনে যখন পড়েছি আমরা, তখনও তো ওই অবস্থায় দেখে এসেছি যে এতটুকু একটা কাত হওয়া যায় না, দুজন থাকে। এবং এটা খুবই মানে এম্বারেসিং, আপনারা দেখেছেন কিনা জানি না। সেটা হলো যে একজন যদি একটু হেলদি হয়, দুজন হেলদি মানুষ ওখানে একটু আরাম করে ঘুমানো যায় না, সম্ভব না। তো সেই জায়গা থেকে আমি অনেক অনেক বিষয় যেগুলো আপনার, এবং তারপরে হয় মাঝে মাঝে ছাড় পোকা।
Yes, এভাবে এটা- বলাটা এটা উচিত অনেক কিনা? অনেক 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 এটা অনেক বেশি বড় একটা প্রবলেম। আপনি দেখবেন যে আপনি যখন হলে যাবেন না, ছাড় পোকার ওই যে ওষুধের বিজ্ঞাপন আমরা দেয়ালে ইয়েতে লেখা Yes, লাগানো থাকে yes, দরজায়। এইগুলো দূর করতে হবে। এখন আমি আসি আমার জায়গায়। ওয়াশরুম গুলাতে ঢোকা যায় না রীতিমতো। একদম। সবচেয়ে বড় সমস্যাটা হয় কি, মানে প্রথম যারা স্টুডেন্ট হিসেবে আসেন, প্রথম স্টুডেন্ট হিসেবে আসার পরে প্রথম মাসে যে ধাক্কাটা খায়, এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। ক্যান্টিনে ঢোকার সঙ্গে সঙ্গে যে স্মেলটা নাকে আসে, ওটা নিয়ে ইউজ টু হতে 1 সপ্তাহ লেগে যায়। খাবার খাওয়া যায় না, কিন্তু ক্ষুধা তো খাইতে হবে আপনাকে। আমি জানি না ক্যান্টিনের অবস্থা এখন কেমন। এবং তারপরে হচ্ছে যে এই যে মানে হলে থাকার পরিবেশের জায়গাটা, আপনি কি এগুলা কি স্টুডেন্ট হিসেবে আপনারা পরিবর্তন করার দায়িত্ব রাখেন, বা আপনারা পারবেন এই জায়গাগুলো পরিবর্তন? আমরা যে ম্যান্ডেট নিয়ে এসেছি, আমাদের ভয়েসটা জারি রাখতে হবে। এটা কিন্তু আপনার কর্তৃত্বের কোনো জায়গা না। আমাদের কাছে ভিসি এসে কোষাধ্যক্ষ এসে টাকা দিয়ে যাবে না। True. আমাদেরকে ফোর্সটা করতে হবে। আমরা ওই যে ক্লাসের মধ্যে আপনার ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে না, আপনার ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হওয়ার পরে আপনার 2 দিন পর সে হয়ে যায় টিচার রিপ্রেজেন্টেটিভ। আমরা সেরকম হতে চাই না। আমরা এপারে থাকতে চাই। আমরা এপারে থেকে ওপারের সাথে আমরা বার্গেনিং করব, আমরা দাবিটা তুলব, আমরা কোনোদিন আপোষ করব না। এখন আমি আসি একটা মনস্তাত্ত্বিক জায়গায়। এই যে আপনি দেখেন ক্লাসের মধ্যে আপনার কিছু চাটাচাটি হয়, আপনি যেখানে আপনি সততা শেখাবেন, আপনি যেখানে আপনি অনেস্টি শেখাবেন, সে জায়গায় আমরা দেখি যে 2-1 মার্কসের জন্য আপনার টিচারের চামচামগিরি করে, আপনার চাচাচাটি করে, বাসায় বাজারও করে দিয়ে আসে। ইয়াস, এরকম অনেক অনেক ঘটনা ঘটে। এগুলোকে আপনার পরিবর্তন করতে হবে। আমার মূল চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গায়। আমার প্রশাসনকে আমার ডিল করতে হবে, আমার চেঞ্জ আনতে হবে। আমার জন্য সেটা অনেক বড় একটা চ্যালেঞ্জার, আমি জানি, কিন্তু সবসময় চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি। দলীয় লেজুর বৃত্তি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তো বছরের পর বছর ধরে ছিল। সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, কিন্তু এক্সিস্টিং ক্ষমতাসীন দলের সে কেউ না, যে কারণে সে টিচার হতে পারেনি। এরকম ঘটনা অসংখ্য আছে, ভুরি ভুরি। আচ্ছা, এবং তারপরে এই যে হলে সিট পাওয়া থেকে শুরু করে, মিছিলে টেনে নিয়ে যাওয়া থেকে শুরু করে, ক্যান্টিনে খাবার খেয়ে টাকা না দেওয়া থেকে শুরু করে, এরকম অসংখ্য অপরাধ বিরাজমান। এগুলোর একটা কথা বলি, একদম ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিই। জি। কথাটা হচ্ছে যে র্যাগিং কালচার, গেস্ট রুম কালচার আপনি দেখেন, এটা কিন্তু একটা ছোট একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ না। এটা প্রথমে একটু মাথায় রাখবেন। এটার সাথে আপনার রাষ্ট্রের মেকানিজম জড়িত। আপনার একটা মার্ডার পার্টির, যে আপনার কৃষক একটা পার্টি থাকে বা শ্রমিক পার্টি থাকে, সেটা কি কৃষকদের ভালোর জন্য আর শ্রমিকদের ভালোর জন্য? কার জন্য? কৃষকদের দমানোর জন্য আপনার কৃষক পার্টি, শ্রমিকদের দমানোর জন্য শ্রমিক পার্টি। উল্টোটা হওয়ার কথা ছিল। গ্যাস, আমরা বুদ্ধিবৃত্তিক একটা প্রতিষ্ঠানের সদস্য, আমরা মাথা চাড়া দিয়ে উঠতে চাই, কিন্তু রাষ্ট্র আমাদেরকে ভয় পায়। সেটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না, সেটা আপনার মার্কিনে দেখেন, ট্রাম্প কিন্তু আপনার স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিয়েছে। কেন? কারণ আমাদের মতো মানুষজনকে তারা ভয় পায়, যারা বুদ্ধির চর্চা করে। নেপালে আপনারা জানেন যে একটা আন্দোলন চলেছে এবং আন্দোলনের সফলতাও এসছে। এই যে জেনারেশন জি বা জেনজি আমরা যাদেরকে বলি, এরা পুরো পৃথিবীব্যাপী পরিবর্তনের যে আবহাওয়া সৃষ্টি করেছে, সেটা কিন্তু সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছেন। রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কবিতার লাইন আমার মনে পড়ে গেল এই পর্যায়ে এসে বিরতি নেওয়ার আগে। সেটা হচ্ছে, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। এই ঘা মারার সংস্কৃতিটা পুরো বিশ্বে তৈরি করেছে জেনজি। এটা কতদূর পর্যন্ত গিয়ে থামবে, সেটাই একটা বড় প্রশ্ন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দায়িত্বটা অনেক বড়। আপনি নিশ্চয়ই পরিকল্পনা করেননি, আপনি যে ডাকসুতে একটা ভোট দেওয়ার কথা চিন্তা করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন, সেই ডাকসুর আপনি এখন কার্যনির্বাহী সদস্য এবং মানে খুবই শক্তিশালী একটি ছাত্র সংগঠনের একজন সদস্য। আপনার কাছে প্রত্যাশা মানুষের অনেক, একই সাথে প্রত্যাশা আপনার কমিউনিটিরও। আমি দেখেছি যখন শিবির নির্বাচনে বিজয়ী হলেন, আপনার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল এবং কেউ কেউ বলেছে যে আপনার মধ্যেই তারা পুরো বাংলাদেশটা দেখতে চান। এখন নিজে থেকে এটা কতটুকু চ্যালেঞ্জ ফেস করেন? চ্যালেঞ্জ তো অনেক আছে, বাধা বিপত্তি তো অনেক পেয়েছি। এগুলোকে আপনার কান দিলে চলবে না। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু, পিছিয়ে টেনে। সো পিছিয়ে পড়তে চায় না। সমাজ কথা বলবে, আপনার অনেকে অনেক কিছু বলবে। সমাজ ভালোর জন্য বলে, তার চাইতে বেশি খারাপের জন্য বলে, সেটা আপনি জানি।
রিয়েলিটি এটাই। সো এখন আমি যে কথাটা বলছিলাম যে আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনার আইকিউ টেস্ট রাখতে চাই। কারণ এই যে র্যাগিং কালচার, গেস্ট রুম কালচারের জন্য আপনার দাস তৈরি হওয়া, যাতে আপনার মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। এই যে র্যাগিং কালচার, গেস্ট রুম কালচার, এটার সাথে শুধুমাত্র একটা রুম না, একটা রাষ্ট্র জড়িত। মার্ডার পার্টি চাই যে ছাত্র সংগঠন, আমার ছাত্র সংগঠন তাদেরকে দমিয়ে রাখুক। যারা দমিয়ে রাখতে চায়, যারা এখানে প্রতিনিধিত্ব করে সে মার্ডার পার্টির, তারা যাতে জন্ম না নেয় সেজন্য আমি আইকিউ টেস্ট রাখতে চাই। অ্যান্ড আমি এখানে দেখেছি ডাকসু ইলেকশনের জন্য আপনার জাস্ট 10,000 টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে। সেরকম ছাত্র আমার বিশ্ববিদ্যালয়ের দরকার নেই। আমার বিশ্ববিদ্যালয়ের দরকার সততার সাথে, সাহসের সাথে সত্যের পথে থাকবে এবং দাসত্ব করবে না। আমি বারবার বলি, এই যে আমার যারা জুনিয়র আছে তারা আমার সামনে আসলে মাঝে মাঝে এইভাবে থাকে, এটা ভদ্রতা আমি জানি, ওই যে নেতার সামনে এইভাবে হাত করা। আমি বলি যে এই যে তুমি এটা ভদ্রতা আমি জানি, কিন্তু আমরা যারা আছি, যারা সিনিয়র আছে, যারা রাজনৈতিক নেতা আছে, তারা মনে করে এটা হচ্ছে গরুর যে কাশির যে দড়ি, ওই দড়ি। এইভাবে থাকলে চলবে না। কনফিডেন্সের সাথে থাকতে হবে, প্রশ্ন করতে হবে। দাসত্ব যদি কায়েম হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে দায়ী হবেন, কারণ আপনি নাজিরা বাজারে খেতে যাচ্ছেন জাস্ট ফর ফুড। সর্বমিত্র, ভালো লেগেছে আমার আড্ডা দিয়ে, এবং আমি যে সম্ভাবনা দেখতে পেয়েছি, যে স্পিড দেখতে পেয়েছি এই বয়সে, এই স্পিডটা সবসময় থাকুক। মানুষ যখন বয়স বেড়ে যায়, মানুষের যখন রেসপন্সিবিলিটিগুলো চেঞ্জ হয়ে যায়, তখন আমরা দেখেছি এই স্পিডগুলো অনেক সময় হারিয়ে যায়। তো আমরা চাইবো যে আজ থেকে 10 বছর পর, 20 বছর পর, 30 বছর পর যদি তোমাকে কখনো আমার দেখার সুযোগ হয়, তুমি করে শেষ পর্যন্ত বলে ফেললাম ছোট ভাই আমার, সেটা যেন এই স্পিডটাই থাকে, এই স্পিডটাই থাকে। তুমি পুরো বাংলাদেশের হয়ে কাজ করো, যে সংগঠনের হয়েই কাজ করো না কেন, সাধারণ মানুষ যেন তোমাকে নিয়ে গর্ব করে। অনেক ধন্যবাদ আমাদের সময়। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।